আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যে বেসিক ইংলিশ গ্রামারের ক্লাসগুলো করছিলাম, আজকে হচ্ছে ডে 19 বা হচ্ছে ডে 19তম দিনের ক্লাস। তো আমরা কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে ছিলাম। তো পার্টস অফ স্পিচের মধ্যে আমরা কিসের ভিতরে ছিলাম? প্রোনাউনের ভিতরে। প্রোনাউন। তো আমরা কিন্তু জানছিলাম প্রোনাউন হচ্ছে কত প্রকার? 9 প্রকার। 9 প্রকার। তো আমরা গত লেকচার পর্যন্ত কিন্তু হচ্ছে এই 9 প্রকারের মধ্যে কিন্তু 3 প্রকারের প্রোনাউন সম্পর্কে জেনেছিলাম। সেগুলো কি কি? প্রথমে জেনেছিলাম হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। এরপর দ্বিতীয়তে আমরা কি জেনেছিলাম? যে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন। এরপর তৃতীয়তে জেনেছিলাম কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, আমরা কিন্তু গত লেকচার পর্যন্ত এই 9 প্রকার প্রোনাউনের ভিতরে আমরা কিন্তু এই 3টা প্রকার জেনেছিলাম, যে পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন এবং হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আজকে আমাদের আলোচনার বিষয় বা টপিক হচ্ছে 4 নাম্বার থেকে, অর্থাৎ 4 নম্বরে কি ছিল? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো এরপরে দেখেন আরো একটা প্রকার ছিল 5 নম্বরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তো দেখেন আজকে আমরা এই দুইটা বিষয় নিয়ে জানার চেষ্টা করব, যে 4 নম্বরে যে প্রোনাউনের 9টা প্রকার ছিল এর মধ্যে কি 3টা আমরা আগে জেনেছি। 4 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং 5 নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম যে হেডিংটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি আসলে? ইন্টারোগেটিভ মানে কিন্তু প্রথমে আমরা জানি ইন্টারোগেটিভ মানে কি, কোনো কিছু যারা হচ্ছে, আমরা কিন্তু সেন্টেন্স সম্পর্কে অনেকের কিন্তু ধারণা আছে যে আমরা সেন্টেন্স সম্পর্কে যারা জানি যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, তার মধ্যে কিন্তু একটা আছে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ মানেই কি? ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন। প্রশ্ন। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন করা বোঝায়। ঠিক আছে, তো ইন্টারোগেটিভ এই প্রোনাউনগুলো কি কি যদি আমি প্রথমে হচ্ছে লেখার চেষ্টা করি, যে ইন্টারোগেটিভ প্রোনাউনটা কোনগুলো আসলে। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হু, এরপর হচ্ছে হোম, এরপর হচ্ছে হুইচ, এরপর হচ্ছে হোয়াট, এরপর হচ্ছে হুস, এরপর হচ্ছে হুইভার, এরপর হচ্ছে হোমিভার, এরপর হচ্ছে হুইচিভার, এরপর হচ্ছে হোয়াটিভার। তাহলে আমি যে ওয়ার্ডগুলো লিখলাম এগুলো খুব ভালো করে খাতায় আপনারা নোট করে নেবেন, যে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো আসলে। প্রথমত বা আপাত দৃষ্টিতে এগুলো কিন্তু ইন্টারোগেটিভ হচ্ছে কি প্রোনাউন। তো এখন এগুলো খুব ভালো করে নোট করে রাখবেন, যে হু, হুম, হুইচ, হোয়াট, হুস, হুইভার, হোমিভার, হুইচিভার, এরপর হচ্ছে হোয়াট এভার। এগুলো হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন এখানে কিন্তু একটা কথা আছে, এগুলো যে সব সময়ের জন্যই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে এমন কিন্তু নয়। এখন আমরা যদি ইন্টারোগেটিভ প্রোনাউনের সংজ্ঞায় আসি, তো দেখেন এই যে ওয়ার্ডগুলো আছে, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো সব সেন্টেন্সের বা বাক্যের যদি প্রথমে বসে শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, আমি খুব বড় করে দিলাম বোঝানোর জন্য, এই যে এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের প্রথমে বসে যদি হচ্ছে শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকে বা হচ্ছে কোনো কিছু প্রশ্ন করা বোঝায়, তখন এই ওয়ার্ডগুলোকে আমরা বলতে পারবো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, এই যে হু, হুম, হুইচ, হোয়াট, হুজ, হুইভার, হোমিভার, হুইচিভার, হোয়াট এভার, এই ওয়ার্ড বা শব্দগুলো যদি
বাক্য বা সেন্টেন্সের হচ্ছে প্রথমে বসে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বা হচ্ছে প্রশ্ন করা বোঝায় সেই, তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। যদি এই প্রশ্নবোধক চিহ্ন যদি না থাকে তাহলে কিন্তু এই ওয়ার্ডগুলোকে কিন্তু আমরা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারবো না। কিভাবে দেখেন, প্রথমে আমরা যদি একটা উদাহরণ দেই যে হোয়াট ব্র্যান্ড ইজ ইয়োর ফোন, হোয়াট ব্র্যান্ড ইজ ইয়োর ফোন। তাহলে দেখেন এই যে হোয়াট দেখলাম আমি, এই হোয়াটটা কিন্তু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের যে লিস্টটা ছিল যে এই ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, তাহলে এই ওয়ার্ড কিন্তু ছিল হোয়াট, তার মানে এই হোয়াটটা বসছে, বসার পর এই সেন্টেন্সটা ফুলফিল হয়েছে, হওয়ার পরে এখানে কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন বসছে বা কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝাচ্ছে যে হোয়াট ব্র্যান্ড ইজ ইয়োর ফোন, তোমার ফোনটা হচ্ছে কোন ব্র্যান্ডের। অনেকে আমরা ফোন ইউজ করি না, যে স্যামসাং, টেকনো কিংবা হচ্ছে আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের ফোন কিন্তু ইউজ করি, ঠিক আছে। তো এখানে জিজ্ঞেস করছে হোয়াট ব্র্যান্ড ইজ ইয়োর ফোন, তোমার ফোনটি হচ্ছে কোন ব্র্যান্ডের। তো এখানে দেখেন হোয়াট বসছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা করা বুঝাইছে, তার মানে এই হোয়াটকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে এই হোয়াট বসছে, এই লিস্টের মধ্যে এই ওয়ার্ডটা বসছে এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটাকে আমরা বলতে পারবো ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে আশা করি ইন্টারোগেটিভ প্রোনাউন হতে হলে কি কি শর্ত ফিল আপ করতে হবে এটা কিন্তু আপনারা অলরেডি হচ্ছে কি বুঝে ফেলেছেন। এরপর দেখেন এগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবেন, এগুলো কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি যে এই ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। এর শর্ত হচ্ছে এই ওয়ার্ডগুলো বসে যদি শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকে বা হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন থাকে, তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। তো এখন দেখেন আমরা যদি আরো একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। তাহলে দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউনের যে লিস্টগুলো ছিল তাহলে সেখানে কিন্তু হোয়াট ছিল, এই হোয়াট বসছে এবং এই সেন্টেন্সটা লেখার পরে দেখেন শেষে প্রশ্নবোধক বা হচ্ছে কি এই যে ইন্টারোগেটিভ যে চিহ্ন আছে এটা কিন্তু বসছে, তার মানে এই হোয়াটকে আমরা বলবো হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন দেখেন এই ওয়ার্ডগুলো যে সবসময় যে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে এবং না আমি বললাম, তো এখন সেই উদাহরণটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন আমি যদি একটা উদাহরণ লিখি যে I know the man who is calling me। তাহলে দেখেন আমি একটা সেন্টেন্স লিখলাম যে I know the man who is calling me। তাহলে এখানে দেখেন এই যে হু, এখানে লিখছি কি হু, এই হুটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনের যে লিস্টটা ছিল এই লিস্টের ভিতরে কিন্তু হু ছিল, তাহলে হু ছিল, আমরা মানলাম যে হু ছিল, ইন্টারোগেটিভ প্রোনাউনের যে লিস্টটা ছিল এই লিস্টের মধ্যে হু ছিল। তাহলে হুজ থাকার পর এখানে কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন বা হচ্ছে ইন্টারোগেটিভ যে চিহ্নটা আছে এটা কিন্তু বসে নাই। এই যে ইন্টারোগেটিভ চিহ্ন অর্থাৎ আমি এই চিহ্নের কথা বলতেছি যে প্রশ্নবোধক যে চিহ্ন এটা কিন্তু বসে নাই। আই নো দ্য ম্যান হু ইজ কলিং মি, আমি এই মানুষটাকে চিনি যে আমাকে কি ডাকছে, ঠিক আছে। তাহলে এখানে একটা জাস্ট একটা হচ্ছে কি নর্মাল সেন্টেন্স হয়েছে, তাহলে শেষে হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন হয় নাই, তার মানে এই যে হুটা বসছে এটা ইন্টারোগেটিভ প্রোনাউনের লিস্টের ভিতরে থাকা সত্ত্বেও এটা কিন্তু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না, এটা হবে কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ প্রোনাউন সম্পর্কে যদি আমরা এরপরে আলোচনা করব, তো রিলেটিভ প্রোনাউনটা প্রসঙ্গক্রমে এখানে কিন্তু চলে আসলো, যেহেতু হচ্ছে এই প্রোনাউনটা দুইটা সেন্টেন্সকে এখানে কি মিলিত করছে বা হচ্ছে সংযোগ ঘটাইছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে কি রিলেটিভ
প্রোনাউন। তো এটাকে আমরা হচ্ছে কেন হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারছি না, কারণ হচ্ছে এই হুটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, এই ওয়ার্ডটা হতে পারে, কিন্তু এই ওয়ার্ড যেখানে থাকবে সেই সেন্টেন্স হচ্ছে কি শেষে হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন বা হচ্ছে কি কোশ্চেন মার্কটা কিন্তু থাকতে হবে, না হলে এই ওয়ার্ডগুলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। ঠিক আছে, আশা করি ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে আপনাদের যে বেসিক যে ধারণা বা বিষয়টা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে ইন্টারোগেটিভ যে ওয়ার্ডগুলো আছে হু, হুইস, হুম, এরপর হোয়াট, এগুলো হোয়াট এভার, হুম এভার, এগুলো বসে শেষে যদি হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এখন এরকম একটা প্রশ্ন আসলো যে হচ্ছে এখানে দেখেন আমি একটা যদি প্রশ্ন লিখি, আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, হোয়াট ব্র্যান্ড ইজ ইয়োর ফোন। দেখেন পরীক্ষায় আপনাকে কত রকম ভাবে ডিস্টার্ব করে বা কিরকম ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন হয়। এখানে ইন্টারোগেটিভ হচ্ছে কি চিহ্ন দিলে বা হচ্ছে প্রশ্ন করা হলো যে হোয়াট ব্র্যান্ড ইজ ইয়োর ফোন, তোমার ফোনটি কোন ব্র্যান্ডের। এই সেন্টেন্সটা কিন্তু আমি একটু আগে লিখেছিলাম, তো এখন আবার লিখতেছি যাতে হচ্ছে বুঝতে আপনাদের সুবিধা হয়। দেখেন এই প্রশ্নটা কত ঘুরিয়ে পেঁচিয়ে আসে। তাহলে এখানে দেখেন হোয়াট ব্র্যান্ড ইজ ইয়োর ফোন, তোমার ফোনটা কি কোন ব্র্যান্ডের, তাহলে হোয়াট বসছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসছে, তার মানে একটু আগে আমরা দেখলাম এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা আমরা সবাই জানি, কিন্তু প্রশ্নে আসে এভাবে যে এ নাম্বারে দিল এই হোয়াটের নিচে আন্ডারলাইন করে দিল যে হোয়াটটা কি আসলে নাউন, এরপর বি নাম্বারে দিল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সি নাম্বারে দিল হচ্ছে কি প্রিপজিশন, এবং ডি নাম্বারে দিল নাম। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এই প্রশ্নটা এইভাবে দিল যে হোয়াট ব্র্যান্ড ইজ ইয়োর ফোন, তোমার ফোনটি কোন ব্র্যান্ডের, এবং হোয়াটের নিচে আন্ডারলাইন করে এখানে চারটা অপশন দিল। প্রথমটা হচ্ছে এই হোয়াটটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রিপজিশন নাকি নাম। এখন আমরা একটু আগে শিখলাম এই হোয়াটটা হচ্ছে কি ইন্টারোগেটিভ যে প্রোনাউন হওয়ার জন্য যে ওয়ার্ডগুলো লাগে সেই ওয়ার্ডের মধ্যে আছে কি হোয়াট। তো হোয়াট বসে এবং শেষে যদি হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন থাকে বা প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে এই হোয়াটকে বলতে পারবো আমরা কি ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এখানে দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন বা শুধু যদি প্রোনাউন থাকতো তবুও কিন্তু অ্যান্সারটা আমরা প্রোনাউন দিতে পারতাম, কিন্তু এখানে প্রোনাউনের কোনো চিহ্নই রাখে নাই, নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, নাম। এখন আমরা এইটুকু নিয়ম পড়ে যারা হচ্ছে পরীক্ষার হলে যায় এবং তারা কিন্তু দিয়ে আসি যে এখানে কিন্তু প্রোনাউন নাই কিংবা ইন্টারোগেটিভ প্রোনাউনও নাই, তার মানে এখানে প্রশ্ন অ্যান্সারটা হবে কিন্তু নান। আমরা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এরকম নান দিয়ে আসি, কিন্তু এটা জেনে রাখেন যে এটা কিন্তু ভুল উত্তর। ঠিক আছে, এখানে রাইট উত্তর হচ্ছে কি, আর রাইট উত্তরটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো অনেকের মাথা ঘুরে যেতে পারে যে ও মাই গড এটা অ্যাডজেক্টিভ কিভাবে হলো, আমি তো পরে আসলাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো আমি কিন্তু আগেই বলছিলাম যে ইংরেজি গ্রামার হচ্ছে একটা মাকড়সার জালের মতো এবং একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। ঠিক আছে, দেখেন কিভাবে, আপনি যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এটা প্রোনাউন আপনি জেনে গেছেন, তারপরে কিন্তু এখানে দেখেন প্রোনাউন যেহেতু নাই আপনি দিয়ে আসবেন নান, অর্থাৎ কিছুই না, এটা এই অপশন এখানে নাই সঠিক অ্যান্সারটা, কিন্তু আছে এখানে অ্যান্সারটা, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সেটা কিভাবে, এই যে দেখেন হোয়াট ব্র্যান্ড ইজ ইয়োর ফোন, তাহলে এই যে ব্র্যান্ড লিখছে, এই ব্র্যান্ড এটা কিন্তু একটা নাউন, এই ব্র্যান্ড এটা কিন্তু একটা নাউন বা হচ্ছে কি একটা নাম, এটা কিন্তু একটা নাউন। তো আমরা কিন্তু একটা হচ্ছে বিষয় নোট করে দিছিলাম এর আগে হচ্ছে একটা লেকচারে যে হচ্ছে অ্যাডজেক্টিভ আজকে আবার হচ্ছে খুব ভালো করে নোট করে নেন, অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কি নাউন হয়, অর্থাৎ নাউনের আগে হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই বিষয়টা কিন্তু খুব ভালো করে নোট করে রাখবেন যে নাউনের আগে হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসে। এখন দেখেন এই ব্র্যান্ড এটা কিন্তু একটা নাউন, এই নাউনের আগে যে ওয়ার্ডটা আছে এটা কি হবে, এটা কিন্তু হবে অ্যাডজেক্টিভ, সেজন্য অ্যান্সারটা হবে কত বি। আর আপনি যদি শুধু জেনে যান যে হচ্ছে এরকম হোয়াট, হুজ, এরপর হচ্ছে হুম, হুইচ, এগুলোর পরে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটা হবে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। এইটুকু যদি জানেন তাহলে এই ধরনের যে হচ্ছে প্রশ্নগুলো আছে এগুলোতে কিন্তু আপনি ভুল করে ফেলবেন এবং অ্যান্সারটা কিন্তু করতে পারবেন না। তাহলে দেখেন আপনাকে সবভাবে কিন্তু দেখে রাখতে হবে। তাহলে দেখেন এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই বিষয়টা কিন্তু খুবই হচ্ছে নোট করে রাখবেন।
এটা কিন্তু নোট করে রাখবেন, ঠিক আছে? খুব ভালোভাবে এটা কিন্তু নোট করে রাখবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ যে নাউনের আগে হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসে। এখন প্রশ্নে এরকম দিতে পারে অনেক সময় যে হোয়াট ব্র্যান্ড ইজ ইয়োর ফোন, এরকম এই প্রশ্নটা দিল। এখন এখানে অ্যান্সার দিল এরকম আরও কিছু হচ্ছে কি অপশন দিল, যে ডি নাম্বারে দিল ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউনটা দিয়ে দিল। এখন দেখেন ই নাম্বারে অপশন দিল যে হচ্ছে বি প্লাস ডি, ঠিক আছে? তাহলে এরকম অ্যান্সার দিয়ে দিল, কিংবা বোথ বি প্লাস ডি এরকম অ্যান্সার অপশন দিয়ে দিল। তাহলে এখন অ্যান্সারটা কোনটা হবে? আমরা কিন্তু সহজেই জানি যে হচ্ছে হোয়াট কিংবা হোম, হুইচ এ ধরনের ওয়ার্ড যদি, যে ওয়ার্ডগুলো আমি একটু আগে লিখে দিলাম এগুলো বসে যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং আমরা এটাও কিন্তু জানি যে হচ্ছে ব্র্যান্ড হচ্ছে এক নাউন, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এটা হচ্ছে কি হোয়াট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে দুইটা রাইট, বি এবং ডি। তাহলে এখানে ই নাম্বারে দেখেন অ্যান্সারটা দিয়ে দিচ্ছে বি প্লাস ডি, তার মানে আমাদের উত্তরটা হবে কি ই, ঠিক আছে? আশা করি এই বিষয়টা কি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে দেখেন আপনাদের কত বেসিক বিষয় থেকে প্রশ্ন হয়, একটু না জানার কারণে আমরা চাকরির পরীক্ষা বলেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বলেন, এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু হচ্ছে কি আমরা হচ্ছে ভুল করে থাকি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এই যে নোটটা দিলাম যে হচ্ছে নাউনের আগে সব এখানে কি অ্যাডজেক্টিভ বসে, সংক্ষেপে লিখলাম নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। না, ফুল করে লিখে দিই, হ্যাঁ, অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এই জিনিসটা কিন্তু আবারও নোট করে রাখবেন। আমি কিন্তু এটা কিন্তু নোট কিন্তু এর আগেও কিন্তু একদিন হচ্ছে কি দিয়েছিলাম, ঠিক আছে? এরপর দেখেন আমি যদি একটা প্রশ্ন লিখি যে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, সে মানে কি বলা, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাচ্ছ, এরকম কিছু বোঝাচ্ছে। তো এখানে হোয়াট এর নিচে আন্ডারলাইন করলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। তাহলে এখন দেখেন এখানে প্রশ্ন অপশন দিল যে হচ্ছে এ নাম্বারে নাউন, বি নাম্বারে প্রোনাউন, এরপর সি নাম্বারে হচ্ছে কি ভার্ব, ডি নাম্বারে দিল হচ্ছে কি নান। তাহলে এরকম হচ্ছে যদি অপশন দেয় যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তাহলে এখানে দেখেন হোয়াট হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউনের যে হচ্ছে ওয়ার্ডগুলো ছিল এগুলোর মধ্যে কিন্তু হোয়াট ছিল। তাহলে হোয়াট বসছে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসছে, তাহলে এটার নাম কি হবে? আমরা কিন্তু এটার নাম জানি, কিন্তু হবে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এখন দেখেন নাউন আছে, প্রোনাউন আছে, ভার্ব আছে, নান আছে। নান মানে কিছুই না, তার মানে এখানে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন নাই। তো অনেকে মনে করতে পারে যে হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন তো নাই। তাহলে এখানে অপশন আছে নান, তাহলে আমি নানটা দিয়ে দিলাম। এটা কিন্তু ভুল। দেখেন এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে প্রোনাউন, কারণ হচ্ছে এই প্রোনাউনের ভিতরেই কিন্তু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, প্রোনাউনের ভিতরেই কিন্তু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে। তার মানে এটা হচ্ছে কি একটু বৃহৎ আকারে দিছে, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা হচ্ছে কি প্রোনাউনের ভিতরে আছে, এটা যদি হচ্ছে প্রোনাউনের ভিতরে কিন্তু আছে হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি হচ্ছে সংক্ষেপে আইপি লিখলাম ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এখানে যদি ইন্টারোগেটিভ প্রোনাউন থাকতো তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনই হতো, কিন্তু এখানে যেহেতু ইন্টারোগেটিভ প্রোনাউন অপশনটা নাই, তার মানে এখানে অ্যান্সারটা হবে কি প্রোনাউন, যেহেতু আছে প্রোনাউনই কিন্তু হবে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে বুঝতে পারছেন। এরপর দেখেন আরো একটা যদি দেখানোর চেষ্টা করি, আই নো হোয়াট ইউ সে, আই নো হোয়াট ইউ সে, ঠিক আছে? আই নো হোয়াট ইউ সে, তাহলে এই ধরনের একটা হচ্ছে কি উদাহরণ দিলাম। তো এখানে দেখেন এখানে হোয়াট আছে, তাহলে এই হোয়াটটা কি, এই হোয়াটটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না, কারণ এখানে
ইন্টারোগেটিভ যে চিহ্ন বা হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন এটা কিন্তু না, এখানে কি আছে ফুল স্টপ আছে, তার মানে এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। আই নো হোয়াট ইউ সে এটা কিন্তু একটা কনজাংশন হতে পারে। কনজাংশন মানে কি দুইটার মধ্যে হচ্ছে কি যে ওয়ার্ডটা হচ্ছে কি দুইটার সেন্টেন্সের ভিতরে হচ্ছে কি সংযোগ বা হচ্ছে কি মিলন হিসেবে কি সংযোগ ঘটায় মূল কথা বলতে গেলে, তাহলে এটা কি হবে কনজাংশন। কনজাংশন সম্পর্কে আমরা যে পরে জানবো, কিন্তু প্রসঙ্গ ক্রমে কিন্তু এখানে চলে আসতেছে। কনজাংশন একটু ধারণা দিয়ে রাখি, যেটা হচ্ছে কি দুইটা সেন্টেন্সকে হচ্ছে কি একত্রিত করে বা হচ্ছে কি স্যান্ডউইচের মতো কাজ করে। হচ্ছে অনেকে আমরা হচ্ছে বার্গার খাই না, যে উপরে একটা হচ্ছে কি পাউরুটি থাকে, নিচে পাউরুটি এবং ভিতরে হচ্ছে বিভিন্ন হচ্ছে কি শাকসবজি ভেজিটেবলস দিয়ে কি পূর্ণ করে দেয়, এটাকে কি বার্গার বলে। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে একটা সেন্টেন্স, উপরে একটা সেন্টেন্স, মাঝখানে যে এটা থাকে এটাকে আমরা হচ্ছে কি এই যে শাকসবজি দিয়ে ভরা থাকে এখানে বার্গারের ভিতরে, তাহলে এটাকে আমরা হচ্ছে কি কনজাংশন হিসেবে বিবেচনা করতে পারি, যে দুইটা হচ্ছে কি পাউরুটি বা হচ্ছে কি এটাকে হচ্ছে কি সংযোগ ঘটাইছে হচ্ছে কি শাকসবজি বা হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কি ভেজিটেবলস। ঠিক আছে, তাহলে এখানে এই হোয়াটটাকে আমরা হচ্ছে কি এই ভেজিটেবলসের সাথেই তুলনা করতে পারি, যে হচ্ছে এটা হচ্ছে কি দুইটা সেন্টেন্সকে হচ্ছে কি সংযোগ ঘটায়, বা হচ্ছে এই যে কনজাংশনটা আছে এই কনজাংশনকে আমরা হচ্ছে কি এই বার্গারের যে মাঝখানের অংশটা আছে এটার সাথে কিন্তু আমরা তুলনা করতে পারি, তাহলে আমাদের বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে, এরপরে আমরা জানার চেষ্টা করব যে হচ্ছে হোয়াটসোভার এবং হোমসোভার। ঠিক আছে, হোয়াটসোভার এবং হচ্ছে কি হোমসোভার। এখানে দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে, খুব বেশি আলোচনা নাই এখানে। এখানে দেখেন হোয়াট সোভার এবং হচ্ছে হোম সোভার, তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে হচ্ছে কি ইউজ হতে পারে। এই ওয়ার্ডগুলো কিন্তু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কিন্তু ব্যবহার হতে পারে। ঠিক আছে, এটা অর্থ কি সবটা। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এগুলো কিন্তু হচ্ছে কি এই ওয়ার্ডগুলো কিন্তু হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। তো কিন্তু এগুলোর ইউজ হচ্ছে খুবই কম, কিন্তু জাস্ট আপনাদেরকে জানায় রাখলাম, কারণ হচ্ছে হঠাৎ কোনো একটা সময় যদি এই ধরনের ওয়ার্ড দেখেন, হঠাৎ দেখার সাথে যাতে ঘাবড়ে না যান যে আমি এই ওয়ার্ড তো কখনো দেখি নাই, কিংবা এটা অপরিচিত লাগতেছে বা আননোন লাগতেছে। তো এই জন্য জানায় রাখলাম যে এই ওয়ার্ডগুলো কিন্তু হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, জাস্ট আপনারা কি জেনে রাখবেন। ঠিক আছে, তো আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনের ভিতরে আমরা মূল যে আলোচনা সেটা কি দেখলাম আমরা, যে হচ্ছে হু, এরপর হচ্ছে হোম, এরপর হচ্ছে হোয়াট, এরপর হুইচ, এরপর হচ্ছে হুস, এরপর হুইভার, এরপর হোম ইভার, এরপর হচ্ছে হোয়াট ইভার, এরপর হচ্ছে হুইচ ইভার। এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সের প্রথমে বসে যদি হচ্ছে এরপর হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এই ওয়ার্ডগুলো বসার পরেও যদি হচ্ছে শেষে ইন্টারোগেটিভ এই চিহ্নটা না থাকে, তাহলে সেটাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারবো না। তাহলে আপনাকে যদি এক্স্যাক্টলি বলা হয় যে ইন্টারোগেটিভ প্রোনাউনের কিছু উদাহরণ দাও যে ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, কিন্তু সব সময়ের জন্যই যে এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে বসলেই যে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে এই কথাটির কিন্তু ভিত্তি নাই। এই ওয়ার্ডগুলো যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হতে চায়, তাহলে সেটা এই ওয়ার্ডগুলো বসার পাশাপাশি সেন্টেন্সের শেষে অবশ্যই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন কিন্তু বসতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, আশা করি আপনারা সবাই কি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমাদের মূল আলোচনার বিষয়, পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে, এখন তো আমরা হচ্ছে
ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন সম্পর্কে এখন আমরা কি জানার চেষ্টা করব। এখন দেখেন রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে, আমি কিছু যদি ওয়ার্ড লিখি, হু, এরপর হচ্ছে হোম, এরপর হচ্ছে হুস, এরপর হুইচ, এরপর দ্যাট, এই ওয়ার্ডগুলো কিন্তু হচ্ছে রিলেটিভ প্রোনাউন হতে পারে। এখন রিলেটিভ প্রোনাউন কিভাবে বুঝবো যে এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন? এই ওয়ার্ডগুলো, এই যে এই হু, হুম, হুস, হুইচ, দ্যাট, এই ওয়ার্ডগুলো বা দুইটি হচ্ছে ক্লোজ, মানে ক্লোজ মানে কি বাক্যাংশই ধরেন দুইটি বাক্যের যদি মাঝখানে বসে রিলেশন তৈরি করে, তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে কিন্তু আমরা জানি হচ্ছে কি আত্মীয়। রিলেটিভ মানে কিন্তু আমরা জানি হচ্ছে কি আত্মীয়। তো এখন আত্মীয়ের সাথে কিন্তু অনেকটা মিল আছে, আত্মীয়ের সাথে আমাদের হচ্ছে কিন্তু কানেক্টেড বা হচ্ছে সংযোগ কিন্তু থাকে। তাহলে দেখেন সেই হিসেবে চিন্তা করবেন যে হু, হুম, হুস, হুইচ, দ্যাট, এগুলো ওয়ার্ড যদি দুটি বাক্যের মাঝখানে বসে যদি রিলেশন তৈরি করে, তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। যেমন আমি হচ্ছে কি একটা হচ্ছে ওয়ার্ড সেন্টেন্স লিখলাম, যখন হচ্ছে আমি ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করলাম, তখন কিন্তু আমি একটা উদাহরণ লিখলাম, আই নো দ্য ম্যান হু is calling me. I know the man who is calling me. আমি তাকে চিনি, যে মানুষটা আমাকে হচ্ছে কি কল ডাকতেছে, ঠিক আছে, তাহলে তাকে আমি কি চিনি। তাহলে এখানে যে হু বসছে, দেখেন এই হুটা বসছে, তাহলে দেখেন আই নো দ্য ম্যান, এখানে এটুকু একটা অংশ, ইজ কলিং মি এটুকু কিন্তু আরো একটা অংশ। তাহলে এই দুইটা অংশকে, এখানে একটা পার্ট এবং হচ্ছে এখানে একটা পার্ট, এই দুইটা অংশকে সংযোগ স্থাপন করছে কে? এটা কিন্তু হু কিন্তু সংযোগ স্থাপন করছে। তাহলে আমরা সংজ্ঞা থেকে জানলাম এই যে হু, হুম, হুস, হুইচ, দ্যাট, এগুলো ওয়ার্ড যদি দুইটি ক্লোজ বা দুইটি বাক্যের মাঝখানে বসে যদি সংযোগ স্থাপন করে বা রিলেশন তৈরি করে, তাহলে এই ওয়ার্ডগুলোকে বলবো আমরা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তাহলে এই হুটা দেখেন তো, এই পাশের ক্লোজ এবং এই পাশের ক্লোজকে কিন্তু হচ্ছে কি সংযোগ স্থাপন করছে বা রিলেশন তৈরি করে দিছে, ঠিক আছে। যেমন হচ্ছে দেখেন আমরা হচ্ছে নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় মাঝখানে ভাবলাম হচ্ছে কি একটা হচ্ছে কি নদী, ঠিক আছে, মাঝখানে আমরা একটা নদী ভাবলাম। তাহলে দেখেন এই পাশের মানুষজনের সাথে সংযোগ ঘটানোর জন্য এবং এই পাশের মানুষের সাথে সংযোগ ঘটানোর জন্য এই পাশে কিন্তু একটা ব্রিজ দেওয়া হয়, ঠিক আছে, যাতায়াতের জন্য। তাহলে এই মাঝখানে এই যে ব্রিজটা, এটা কিন্তু হচ্ছে কি এই দুই পারের মানুষের কিন্তু সংযোগ স্থাপন বা হচ্ছে রিলেশন তৈরি করে দেয় এই ব্রিজটা, ঠিক আছে। এই পাশের মানুষ ও পাশে যেতে পারে, এই পাশের মানুষ এ পাশে আসতে পারে। তাহলে এইভাবে চিন্তা করেন যে হচ্ছে এখানে ব্রিজ হিসেবে কিন্তু বা হচ্ছে কি এই দুই পারের মানুষের হচ্ছে কি রিলেশন তৈরি করার জন্য এই ব্রিজটা কিন্তু হচ্ছে কি রিলেশন তৈরি করার জন্য হচ্ছে কি কাজে লাগে। তাহলে এইরকম হু কিন্তু এই দুই পাশের ক্লোজকে কিন্তু রিলেশন বা সংযোগ ঘটাচ্ছে, ঠিক আছে। তার মানে এই হুটাকে আমরা বলতে পারবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুটাকে বলতে পারবো কি রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে আশা করি বেসিক যে ভিউটা যে রিলেটিভ প্রোনাউনটা আসলে কি, এটা কিন্তু আপনারা হচ্ছে কি অলরেডি হচ্ছে কি বুঝে ফেলেছেন, ঠিক আছে। তাহলে রিলেটিভ প্রোনাউনটা কি? এই যে আমি লিখলাম হু, হুম, এই ওয়ার্ডগুলো যদি হচ্ছে কি দুইটা ক্লোজের মাঝখানে বসে যদি হচ্ছে রিলেশন তৈরি করে, তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে কি এই সেন্টেন্স ওয়ার্ডগুলোকে বলবো আমরা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের কিন্তু হচ্ছে তিনটা ফর্ম আছে, ঠিক আছে। সেগুলো কি কি? সাবজেক্ট, অবজেক্ট এবং হচ্ছে পসেসিভ, ঠিক আছে। তাহলে এই তিনটা কিন্তু হচ্ছে কি ফর্ম আছে রিলেটিভ প্রোনাউনের। তাহলে এই ফর্মগুলো যদি আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে খাতায় হচ্ছে নোট ডাউন করে রাখবেন। তাহলে এখানে দেখেন হু,
এর হচ্ছে কি অবজেক্ট হচ্ছে কি হোম, হোম, এবং এটার হচ্ছে পসেসিভ হচ্ছে কি হুস। ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে কি নোট ডাউন করে রাখবেন, এই তিনটা ফর্ম, সাবজেক্ট, অবজেক্ট এবং হচ্ছে কি পসেসিভ। তাহলে এরপর হচ্ছে যদি লিখি হুইচ, হুইচ হুইচ, এটার হচ্ছে অবজেক্ট হচ্ছে হুইচই হবে, এবং এটার হচ্ছে পসেসিভ হবে হচ্ছে হুস। এরপর দ্যাট, দ্যাটের হচ্ছে অবজেক্ট হবে হচ্ছে কি দ্যাট, এবং এটার কিন্তু হচ্ছে কি পসেসিভ হচ্ছে নাই। তো বেচারার দ্যাট কিন্তু একটু মন খারাপ করছে যে আমার হচ্ছে পসেসিভ নাই, আমি হচ্ছে কি একটু মজা করলাম, যাই হোক। তো এখানে দেখেন তিনটা ফর্ম আছে হচ্ছে কি রিলেটিভ প্রোনাউনের, সাবজেক্ট, অবজেক্ট এবং হচ্ছে কি পসেসিভ। তাহলে হু এর হচ্ছে অবজেক্ট হচ্ছে হুম এবং পসেসিভ হচ্ছে হুস, এবং হুইসের হচ্ছে অবজেক্ট হচ্ছে কি হুইসি এবং এটার পসেসিভ হচ্ছে হুস, এবং দ্যাট হচ্ছে সাবজেক্ট, এটার হচ্ছে কি অবজেক্ট হচ্ছে দ্যাটই, এবং এটার কিন্তু হচ্ছে কি পসেসিভ নাই। তো এগুলো আপনারা হচ্ছে কি খুব ভালো করে নোট ডাউন করে নেন, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু কাজে লাগবে পরবর্তীতে। ঠিক আছে, খুব ভালো করে নোট করে নেন। তো দেখেন, যদি নোট করা হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে একটা খুবই মজার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একটা যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দেখেন এগুলো যদি অনেকে নোট করতে চায় না যে এগুলো কোথায় কাজে লাগবে, তাহলে দেখেন আমি এগুলো কোথায় কাজে লাগে আমি এখনই কিন্তু দেখাচ্ছি, না হলে এই যে এই শখটা আমি দিলাম এটার কিন্তু গুরুত্ব আপনারা বুঝবেন না। ঠিক আছে, আমি যদি একটা এক্সাম্পল লেখার হচ্ছে চেষ্টা মানে ট্রাই করি, বা হচ্ছে একটা যদি এক্সাম্পল দিই যে এটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে হচ্ছে কোথায় কাজে লাগবে, বাই ড্যাশ ওয়ার ওয়ার ইউ কল্ড। ঠিক আছে, তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, এখানে ওয়ার বাই ড্যাশ ওয়ার ইউ কল। তাহলে এখানে এই নাম্বার অপশন দিলাম যে কোথায় এই শূন্যস্থানে কোন অ্যান্সারটা বসবে, হু বসবে বি নাকি হচ্ছে বি নাম্বারে হোম বসবে, দুইটাই দিলাম। ঠিক আছে, যে এখানে বাই ড্যাশ ওয়ার ইউ কল্ড, তাহলে এখানে দেখেন কোনটা বসবে। তাহলে আমি হচ্ছে যদি আপনাদেরকে ক্লু দিয়ে দিই যে হচ্ছে প্রিপজিশন প্লাস হচ্ছে কি অবজেক্ট বসে, আমি সংক্ষেপে লিখলাম, এটা কিন্তু খুব ভালো করে নোট করে নেবেন যে প্রিপজিশন এরপর হচ্ছে অবজেক্ট বসে। আমি কিন্তু এই অ্যান্সারটা আপনাদেরকে মানে করার জন্য ক্লু কিন্তু দিয়ে দিলাম, একটু হচ্ছে কি হিন্টস দিয়ে দিলাম। আপনারা একটু কমেন্ট করে জানান তো যে হচ্ছে কি এখানে অ্যান্সারটা কোনটা হবে, হু হবে নাকি হোম হবে, দ্রুত একটু কমেন্ট করে জানান যে অ্যান্সারটা কি হু হবে নাকি হচ্ছে হুম হবে, একটু দ্রুত কমেন্ট করে জানান আপনারা। তাহলে দেখেন আমি টাইম ওয়েস্ট করছি না, এখানে দেখেন বাই বসছে, বাই ড্যাশ ওয়ার ইউ কল। তাহলে এখানে আমি আপনাদের একটা নোট দিলাম যে প্রিপজিশন প্লাস অবজেক্ট বসবে। তাহলে এই যে বাই, এই বাইটা কিন্তু হচ্ছে কিন্তু প্রিপজিশন, এই বাইটা হচ্ছে কি প্রিপজিশন। তাহলে এই বাই যদি প্রিপজিশন হয়, এই যে এই নোটটা অনুযায়ী প্রিপজিশনের পরে কি বসে, অবজেক্ট বসে। এই যে লিখে দিলাম প্রিপজিশনের পরে কি বসে, অবজেক্ট বসে। তাহলে এখানে দেখেন হু আছে এবং হুম আছে, এই দুইটার মধ্যে অবজেক্ট কোনটা এটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু এখানে অ্যান্সারটা অবজেক্টটা কিন্তু বসাই দিতে পারবো। তাহলে আমি যদি এটাই না জানি এবং হু এবং হুমের মধ্যে কোনটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা এখানে বসাইতে পারবো না। তাহলে এখানে দেখেন এই যে এখানে সাবজেক্ট হচ্ছে কি হু, এখানে আমি লিখে দিছি, কিন্তু দেখেন সাবজেক্ট কিন্তু এখানে হচ্ছে হু এবং অবজেক্ট কিন্তু হচ্ছে হু এর অবজেক্ট কিন্তু হুম। তাহলে এই হুমটা কিন্তু হচ্ছে অবজেক্ট এবং হুটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে এই হুম এখানে কিন্তু বসবে। তাহলে এখানে এই হুমটা হচ্ছে কি অবজেক্ট, আমরা এখান থেকে কিন্তু এই শখ থেকে কিন্তু জানতে পারলাম। তাহলে অ্যান্সারটা হবে কি হুম, বাই হুম
ওয়ার ইকুয়াল। তাহলে দেখেন এই ছকটা দেখেন কোথায় কোথায় কাজে লাগে কিভাবে। এই ছকটা যদি আমার মুখস্থ না থাকতো বা হচ্ছে যদি না জানতাম, তাহলে এখানে এই যে এই হিন্টস বা হচ্ছে ক্লু দেওয়ার পরেও কিন্তু আমি এখানে অ্যান্সারটা করতে পারতাম না, কারণ এই দুইটার মধ্যে কোনটা অবজেক্ট, এখানে অবজেক্ট যে বসবে নিয়ম অনুসারে এই দুইটার মধ্যে কোনটা অবজেক্ট আমি যদি সেটাই না জানি তাহলে কিন্তু অ্যান্সারটা বসাইতে পারবো না। তাহলে দেখেন এই ছকের গুরুত্বটা কিন্তু কতটুকু বেশি। আর এটা কিন্তু অবশ্যই অবশ্যই নোট করে রাখবেন, নোট করে রাখবেন যে হচ্ছে প্রিপজিশন প্লাস হচ্ছে অবজেক্ট হয়, অর্থাৎ অবজেক্টের আগে কি প্রিপজিশন বসে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা কিন্তু নোট করে নেবেন। এরপর দেখেন আমরা হচ্ছে আরো কিছু নোট দেব। যে হচ্ছে মিশে দেই, হ্যাঁ দেখেন এখানে হু প্লাস ভার্ব কিন্তু হয়, এটা কিন্তু আপনারা খুব ভালো করে নোট করে রাখবেন। এবং হচ্ছে হোম প্লাস হচ্ছে কিন্তু সাবজেক্ট হয়, হোম প্লাস কিন্তু সাবজেক্ট হয়। এই দুইটা বিষয় কিন্তু খুব ভালো করে নোট করে রাখবেন, ঠিক আছে। এই নোটগুলো কখন কোথায় কাজে লাগবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না যে এই নোটগুলো কত গুরুত্বপূর্ণ। যে হু প্লাস হচ্ছে কি ভার্ব হয় এবং হোম প্লাস সাবজেক্ট হয়। যেমন দেখেন আই নো দ্য বয়, এখানে দেখেন ড্যাশ ইজ ক্রেজি, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি দুইটা অপশন দেই, যে নাম্বারে হু, বি নাম্বারে হোম, ঠিক আছে। এইরকম একটা অপশন দিলাম যে আই নো দ্য বয় ড্যাশ ইজ হচ্ছে কি ক্রেজি। তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে এখানে হচ্ছে অ্যান্সারটা কোনটা হবে, যে আই নো দ্য বয় ড্যাশ ইজ ক্রেজি, তাহলে হু হবে নাকি হোম হবে। তাহলে আমরা যদি এই যে এই দুইটা হচ্ছে কি নোট যদি জানি, তাহলে এখানে দেখেন হু এর পরে কি হয় ভার্ব হয়, এবং জানি হুম এর পরে কি সাবজেক্ট হয়। তাহলে এখানে দেখেন এখানে কি আছে, এখানে দুইটা অপশন আছে হু আর হচ্ছে হোম। তাহলে এখানে পরেরটা আমরা দেখি এখানে আছে কি ইজ, তাহলে এই ইজটা কি আমরা কিন্তু জানি এটা কিন্তু একটা ভার্ব, এবং আমরা কিন্তু এটাও জানছিলাম এটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। কারণ হি এরপরে যে ভার্বগুলো হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট করে বা হচ্ছে কি সম্মত জানায় সেগুলো হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। আমরা সিঙ্গুলার ভার্ব সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। তো এখন দেখেন এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে কি বসে হু বসে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে হু হবে, এখানে অ্যান্সারটা কি হবে হু। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হলো আই নো দ্য বয় হু ইজ ক্রেজি, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমরা যদি হচ্ছে এই নোটটা যদি না জানতাম তাহলে কিন্তু অ্যান্সারটা কিন্তু করতে পারতাম না, ঠিক আছে। তাহলে আপনাদেরকে যদি আরো একটা উদাহরণ বা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে বিষয়টা আরো সহজ হবে। আই নো দ্য বয় ড্যাশ দে প্রেফার, আই নো দ্য বয় ড্যাশ দে প্রেফার। তাহলে এখানে দুইটা অপশন দিলাম, যে আবার হু এবং বি নাম্বারে আমি দিলাম হোম। খুব বেশি হচ্ছে অপশন দিচ্ছি না, যাতে আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারেন। তো এখন যদি ভালোভাবে বুঝতে পারেন এই নিয়মের যত প্রশ্নই হোক না কেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে আনসারগুলো করতে পারবেন। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বেসিক যে ভিউটা, বেসিক যে ধারণাটা আপনাদের মনের মধ্যে একদম গেঁথে দেওয়ার জন্য, যাতে এই নিয়মের যতগুলোই প্রশ্ন হোক না কেন বা যত ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো হোক না কেন অ্যান্সারগুলো আপনি করতে পারেন, ঠিক আছে। আপনার বেসিক যদি ঠিক থাকে তাহলে আপনি কি যে কোনো সমস্যায় দেখলে কেন ওই নিয়মে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। কিন্তু আমরা কি করি বেশিরভাগ সময় আমরা বেসিকটাই বুঝে উঠতে পারি না, সে কারণে হচ্ছে কি বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন হচ্ছে কি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের সমস্যাগুলো সৃষ্টি হয়। তো আমাদের চেষ্টা করতে হবে বিভিন্ন বিষয় বেসিক থেকে হচ্ছে কি ধারণাগুলো ক্লিয়ার করার জন্য বা কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। তো এখন দেখেন যে বিষয়ে আমরা ছিলাম আই নো দ্য বয় ড্যাশ দে প্রেফার, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আই নো দ্য বয় এরপরে কি আছে
দে প্রেফার। তাহলে আমাদের সামনে কিন্তু নোট আছে, এই যে নোটের ভিতরে কিন্তু আমি বোঝাচ্ছি এই দুইটা। তাহলে এখানে দেখেন এই যে দে বসছে এখানে, এই দে কিন্তু একটা হচ্ছে কি সাবজেক্ট, দে কিন্তু একটা হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট। তাহলে দে মানে কি তারা, যেমন হচ্ছে দে, এরপর হচ্ছে হি, এরপর হচ্ছে রহিম, এরপর হচ্ছে করিম, করিম, এগুলো মানুষের নাম, এগুলো কিন্তু সাবজেক্ট, আমরা কিন্তু অলরেডি জানি। তো এখন দেখেন দে হচ্ছে একটা সাবজেক্ট। এখন এই নিয়ম অনুসারে দেখেন হু প্লাস ভার্ব হয়, তাহলে এখানে আছে সাবজেক্ট, তাহলে এখানে এই যে সাবজেক্ট আছে এর আগে কি বসবে, হুম বসবে। তাহলে নিয়ম অনুসারে এখানে কি বসবে, হুম বসবে। তাহলে এখানে দেখেন আই নো দ্য বয় হুম দে প্রিফার, হুম দে প্রিফার, আই নো দ্য বয় হুম দে প্রিফার। দেখেন কত বেসিক বিষয় থেকে বিভিন্ন পরীক্ষায় হচ্ছে কি এই প্রশ্নগুলো হয়ে থাকে। ঠিক আছে, আমাদের আরও কিছু বিষয় জানতে হবে, যে হচ্ছে হু কিন্তু বসে হচ্ছে ব্যক্তির জন্য। যেমন হচ্ছে আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, I know the boy who is crazy, কেজি। তাহলে একটু আগে এই ধরনটা আমি লিখলাম, তাহলে এখানে দেখছেন হু বসছে, এই হুটা কিন্তু হচ্ছে কি, এই হুটা কিন্তু বসে হচ্ছে ব্যক্তির জন্য, ব্যক্তির জন্য, এই হুটা কিন্তু ব্যক্তির জন্য বসে। এই বিষয়টা কিন্তু আপনারা খুব ভালোভাবে নোট করবেন যে এই হুটা কিন্তু বসে হচ্ছে ব্যক্তির জন্য। এবং এটা যদি লিখি যে ইট ইজ আবির, ইট ইজ আবির, ইট ইজ আবির, এরপর যদি লিখি যে হচ্ছে হু ইজ পারফর্ম ইট, তাহলে আমি লিখলাম যে ইট ইজ আবির, আবির কিন্তু একটা মানুষের নাম, ইট ইজ আবির হু হ্যাজ, যদি হ্যাজ দেই, এখানে হ্যাজ দেওয়াটা বেটার, যেহেতু হচ্ছে এখানে পাস্ট করছি, হু হ্যাজ পারফর্ম ইট। ঠিক আছে, ইট ইজ আবির হু হ্যাজ পারফর্ম ইট। তাহলে এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, তাহলে এখানে দেখেন কত বিষয় জানার আছে। আমি যে এমনি তার বলি না যে ইংরেজি হচ্ছে কি মাকড়সার জালের মতো, দেখেন এখানে কত বিষয় জানার আছে। এখানে দেখেন আমি যে বললাম যে হচ্ছে কি রিলেটিভ, আমরা কিন্তু পড়তেছি রিলেটিভ প্রোনাউন, তাহলে এখানে দেখেন ব্যক্তির জন্য বসে হু, তাহলে এখানে দেখেন ইট ইজ আবির, তাহলে এখানে দেখেন এই আবির যে লিখলাম এটা কিন্তু একটা ব্যক্তির নাম, তাহলে এই জন্য এই ব্যক্তির জন্য কিন্তু এখানে হচ্ছে কি হু বসছে। আমরা কিন্তু জানলাম যে হচ্ছে কি ব্যক্তির জন্য হচ্ছে কি হু বসে, তাহলে ব্যক্তি একটা, আবির একটা ব্যক্তির নাম, তাহলে এর জন্য কিন্তু হু বসছে। তাহলে আমরা এটুকুই জানলাম। কিন্তু এখন দেখেন এখানে কত বিষয় জানার আছে। আপনি যদি হচ্ছে ইংরেজি সেন্টেন্সটাকে মানে ইংরেজি গ্রামারটাকে যদি মাকড়সার জালের মতো চিন্তা করেন, তাহলে দেখেন আমরা শুধু জানলাম যে আবির একটা মানুষের নাম, এখানে ব্যক্তির ক্ষেত্রে হু বসে, সেজন্য হু বসছে। এখন দেখেন বেসিক আপনি যদি আরো ভালো করে বোঝেন, আমরা হচ্ছে কি এই হু হচ্ছে কি এটা ব্যক্তির জন্য বসে, এটুকু বুঝলাম। আমরা এখন হচ্ছে কি অন্য টপিকে যাচ্ছি। দেখেন এই যে আবিরটা বসছে এখানে, তাহলে আবির কিন্তু একটা মানুষের নাম। তাহলে এখন আমরা যদি এটাকে চিন্তা করি যে হচ্ছে এই আবির কিন্তু একটা মানুষের নাম, তো এখান থেকে আমরা কি জানলাম, এখানে দেখেন প্রথমে কিন্তু বসে নাই সেন্টেন্সে, বা যে শেষে বসে নাই, মাঝখানে কিন্তু আবির বসছে, এখন মানুষের নাম বসছে এখানে। কিন্তু এই জন্য এই যে প্রথম অক্ষরটা কিন্তু বা প্রথম লেটারটা কিন্তু বড় হাতের এ হয়েছে, তার মানে আমরা মানুষের নাম বা কোনো দেশের নাম যেটাই কিছু বলেন না কেন, সেটা যদি হচ্ছে কি যেখানেই বসুক না কেন, সেখানে কিন্তু বড় হাতের অক্ষর দ্বারা কিন্তু আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে বড় হাতের অক্ষর দ্বারা কিন্তু শুরু করব। তাহলে এখানে দেখেন আবার হচ্ছে পারফর্ম লিখছি, পারফর্ম এটা কিন্তু একটা পাস্ট, তাহলে এই পাস্টের জন্য কিন্তু আমরা এখানে কিন্তু দেখেন হ্যাজ হয়েছে, এবং হচ্ছে হ্যাজ হচ্ছে একটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। তো এখানে আবির লিখছি, এই আবির হচ্ছে কি একটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম, এই জন্য কিন্তু ভার্বও কিন্তু সিঙ্গুলার হয়েছে, এই অনুযায়ী হ্যাজ কিন্তু হয়েছে। ঠিক আছে, তো আমরা জানলাম এখানে হচ্ছে শুধু ব্যক্তির জন্য হু বসে, কিন্তু আপনি যদি আরো ভালো করে দেখেন, এই যে দেখেন কত বিষয়গুলো এখানে কিন্তু লুকিয়ে আছে। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি পড়াশোনা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু খুব আর বেসিক বিষয়গুলো আরো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর যদি আমরা যদি আরো উদাহরণ দেখি, যে অনেক কিন্তু হচ্ছে কি
পোষা প্রাণীর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে রিলেটিভ প্রোনাউন হু বসতে পারে। আমরা যদি এখানে দেখলাম যে হচ্ছে হু হচ্ছে কি ব্যক্তির জন্য বসে, অনেক পোষা প্রাণীর ক্ষেত্রেও কিন্তু হুটা কিন্তু বসতে পারে। সেটা কি রকম? আমি যদি লিখি আই হ্যাভ এ ক্যাট হু মিসেস, তাহলে এখানে লিখলাম আই হ্যাভ এ ক্যাট, আই হ্যাভ এ ক্যাট, আমার একটা ক্যাট বা হচ্ছে কি বিড়াল আছে, হু মিসেস মি সো মাচ ইন মাই অ্যাবসেন্স। ঠিক আছে, তাহলে দেখেন আমি একটা লিখলাম যে সেন্টেন্সে আই হ্যাভ এ ক্যাট, আমার একটা হচ্ছে কি বিড়াল আছে, হু মিসেস মি সো মাচ ইন মাই অ্যাবসেন্স, আমার অনুপস্থিতিতে সে হচ্ছে কি আমাকে হচ্ছে কি খুব অনুভব করে। তাহলে এখানে দেখেন একটা ক্যাটের কথা কিন্তু বলা হচ্ছে, তো এখানে কিন্তু হু বসছে, তার মানে পোষা প্রাণী, অর্থাৎ পোষা প্রাণীর ক্ষেত্রেও কিন্তু ব্যক্তির জন্য যেমন হচ্ছে কি হু বসে, এবং পোষা প্রাণীর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি হু বসতে পারে, পোষা প্রাণীর ক্ষেত্রে হু বসতে পারে। যেমন এখানে দেখলাম আই হ্যাভ এ ক্যাট হু মিসেস মি সো মাচ ইন মাই অ্যাবসেন্স, আমার একটা পোষা প্রাণী বিড়াল আছে যেটা হচ্ছে কি আমার অনুপস্থিতিতে আমার হচ্ছে কি মিস করে বা হচ্ছে কি আমাকে খুব হচ্ছে কি অনুভব করে। তাহলে দেখেন আমরা হচ্ছে কি মোরাল কি শিখলাম এখানে, যদি আমি হচ্ছে শর্টকাটে লিখে দেওয়ার চেষ্টা করি, এখানে দেখেন যে হচ্ছে হু হচ্ছে এটা কিন্তু ব্যক্তির জন্য বসে, ব্যক্তির জন্য কিন্তু বসে, অথবা যদি হচ্ছে কোনো পোষা প্রাণী থাকে, পোষা প্রাণী থাকে এগুলোর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি হুটা হচ্ছে কি বসতে পারে। তাহলে এখানে কিন্তু আমরা বেসিক যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে হু হচ্ছে ব্যক্তির জন্য বসে অথবা হচ্ছে কি পোষা প্রাণীর জন্য বসে। এখন হচ্ছে হুইস, হুইসটা কার জন্য বসে এখন আমরা দেখবো। হুইস কিন্তু হচ্ছে কোনো প্রাণীর ক্ষেত্রে বা হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু বসে। ঠিক আছে, হুইসটা কিন্তু হচ্ছে কি প্রাণী অথবা হচ্ছে কি বস্তুর ক্ষেত্রে বসে বা বিষয়বস্তুর ক্ষেত্রে বসে। যেমন হচ্ছে আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, আই বট এ বাট হুইস I bought a bat which likes to eat, which likes to eat local food। তাহলে আমি লিখলাম যে এখানে বানান একটু মিস্টেক হয়েছে, এখানে I bought a bat, I bought a bat, তাহলে বট মানে এখানে আই বট এ বার্ড, তাহলে এখানে দেখেন বার্ড, একটা বার্ড কেনা হয়েছিল বা পাখি কেনা হয়েছিল, হুইচ মানে কি যেটি, তাহলে এখানে দেখেন এখানে কিন্তু একটা প্রাণীর কথা বোঝাচ্ছে, এই বার্ডটা কিন্তু একটা প্রাণীর কথা বোঝাচ্ছে। তাহলে হুইচ লাইকস টু লোকাল ফুড, সেটা হচ্ছে সে হচ্ছে কি লোকাল খাবার খেতে হচ্ছে কি ভালোবাসে, তাহলে সে হচ্ছে কি লোকাল খাবার খেতে হচ্ছে কি ভালোবাসে বা হচ্ছে কি পছন্দ করে এরকম কিছু। তাহলে এখানে দেখেন মূল আমরা যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, এই বার্ড হচ্ছে কি প্রাণীর ক্ষেত্রে এখানে কি হুইচ বসে আমি লিখলাম, তাহলে এখানে দেখেন হুইচ কিন্তু বসছে, আই বট এ বার্ড হুইচ লাইকস টু ইট লোকাল ফুড। এখন আমরা কিন্তু দেখলাম যে অথবা বস্তুর ক্ষেত্রেও কিন্তু বা বিষয়বস্তুর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি বিষয়বস্তুর ক্ষেত্রে হচ্ছে হুইচ বসতে পারে। সেটা কিভাবে, আমি যদি লিখি আই বট এ মোটরসাইকেল, তাহলে আই বট এ মোটরসাইকেল আমি লিখলাম এ পর্যন্ত যে আই বট এ মোটরসাইকেল হুইচ গো 100 কিলোমিটারস পার আওয়ার। ঠিক আছে, তাহলে আই বট এ মোটরসাইকেল, ঠিক আছে, আই বট এ মোটরসাইকেল হুইচ, এখানে হুইচ
এখানে কুড দিলে ভালো হয়, ঠিক আছে, যেহেতু আমরা পাস্ট লিখতেছি, হুইচ কুড গো 100 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমি একটা মোটরসাইকেল দেখেন এখানে কিনেছিলাম, তাহলে যেটি হচ্ছে কি 100 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে কি যাচ্ছিল, অর্থাৎ ঘন্টায় হচ্ছে কি 100 কিলোমিটার গতিতে কিন্তু যাচ্ছিল। তাহলে এখানে দেখেন মূল বিষয় আমি যেটা বোঝাতে যাচ্ছি যে মোটর সাইকেল, তাহলে এটা কিন্তু একটা বিষয়বস্তু, এই যে বিষয়বস্তু, তাহলে দেখেন এটার জন্য কিন্তু এখানে হুইচ বসছে। তাহলে আই বট এ মোটর সাইকেল হুইচ কুড গো হচ্ছে কি 100 কিলোমিটার। তাহলে আমরা দুইটা বিষয় জানলাম এখানে, যে হচ্ছে কি হু হচ্ছে ব্যক্তি এবং পোষা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা আমরা হচ্ছে এর আগে হচ্ছে কি উদাহরণ যে দেখালাম, এবং এখন দেখালাম হুইচ কিন্তু প্রাণী অথবা বিষয়বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে প্রথম সেন্টেন্সটা দেখতেছেন এটা হচ্ছে প্রাণী, বার্ডের ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করছি, এবং পরবর্তী যে সেন্টেন্সটা আছে এটা কিন্তু বিষয়বস্তু বা হচ্ছে মোটর সাইকেলের জন্য আমরা কিন্তু হুইচ ব্যবহার করছি। তাহলে এই দুইটা কিন্তু খুবই ভালো করে করছে কি নোট করে রাখবেন, ঠিক আছে, যে হু হচ্ছে প্রাণী বা হচ্ছে ব্যক্তি বা হচ্ছে কি পোষা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং হচ্ছে এই যে হচ্ছে কি বলবো হুইচ হচ্ছে কি প্রাণী বা হচ্ছে কি বিষয়বস্তুর ক্ষেত্রে হচ্ছে কি ব্যবহার করা হয়, এবং হচ্ছে দ্যাট কিন্তু দ্যাট কিন্তু হচ্ছে প্রাণী বা বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এই তিনটা বিষয় কিন্তু খুব ভালো করে নোট করবেন, যে হচ্ছে কি যে দ্যাট কিন্তু হচ্ছে প্রাণী বা বিষয়বস্তু বা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু দ্যাট ব্যবহার করা হতে পারে, ঠিক আছে। তাহলে এই দ্যাট কিন্তু হচ্ছে কি প্রাণী, বিষয়বস্তু বা হচ্ছে কি ব্যক্তি সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই দ্যাটটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আর এই দ্যাটটাকে কি বলতে পারি আমরা, এই দ্যাটটাকে হচ্ছে দ্যাট যুক্ত ক্লুজকে, ঠিক আছে, এই দ্যাট যুক্ত ক্লুজকে। তাহলে দেখেন এখানে আমরা উদাহরণ লিখলাম দুইটা, যে দ্য প্লেয়ার দ্যাট হ্যাজ স্কোরড 2 গোলস ইজ এ ফরেনার, ঠিক আছে। তাহলে এখানে দেখেন দ্য প্লেয়ার, একটা প্লেয়ারের কিন্তু কথা বলছে, যে একটা হচ্ছে কি ব্যক্তি, ঠিক আছে। তাহলে এখানে এর জন্য কিন্তু দ্যাট বসছে, তার মানে আমরা জানলাম দ্যাট কিন্তু এই যে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এবং আমরা কিন্তু দেখলাম যে দ্য পেন দ্যাট হি হ্যাজ বট ইজ ভেরি এক্সপেন্সিভ, মানে কি খুবই হচ্ছে ব্যয়বহুল বা হচ্ছে অনেক টাকা দাম এরকম। তাহলে দ্য পেন এখানে কলমের কথা বলছে, তাহলে এর জন্য কিন্তু দ্যাট বসছে। তাহলে এখানে দেখেন বিষয়বস্তুর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি এই দ্যাটটা কিন্তু বসছে, ঠিক আছে। তো এই দ্যাট যদি হচ্ছে কোনো সেন্টেন্সে বসে, অর্থাৎ দ্যাট যুক্ত ক্লুজকে সর্বদাই এসেনশিয়াল বা হচ্ছে রেস্ট্রিক্টেড ক্লুজ বলে। এই দ্যাট যুক্ত ক্লুজকে কিন্তু বলা হয় হচ্ছে কোনো সেন্টেন্সের ভিতরে যদি দ্যাট থাকে ক্লুজ, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কি যে হচ্ছে রেস্ট্রিক্টেড বা হচ্ছে কি এসেনশিয়াল বা হচ্ছে রেস্ট্রিক্টেড ক্লুজ বলা হয়, ঠিক আছে। এই দ্যাট যুক্ত ক্লুজকে কিন্তু হচ্ছে কি এসেনশিয়াল বা হচ্ছে কি রেস্ট্রিক্টেড ক্লুজ বলা হয়, ঠিক আছে। এই বিষয়টা খুব ভালো করে আপনারা নোট করে রাখবেন। এবং ব্যক্তি, প্রাণী, আমরা যে এখানে বসলাম যে দ্যাট হচ্ছে কি ব্যক্তি, প্রাণী বা বিষয়বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এই দ্যাট যুক্ত এটাকে কিন্তু ইনফর্মাল ইউজ বলে, ঠিক আছে। ইনফর্মাল অর্থটা কি এটা বলা যায়, ভুল হবে না, তবে হচ্ছে বলে না একটু হচ্ছে বেমানান, সেটাকে কিন্তু ইনফর্মাল বলে। তো এখানে হচ্ছে প্রাণী বা বিষয়বস্তুর ক্ষেত্রে এখানে কিন্তু আমরা হচ্ছে কি হুইচটাই কিন্তু বেশি যুক্তিযুক্ত বা হচ্ছে কি ফর্মাল, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবেন। এবং প্রাণী বা হচ্ছে বস্তুর ক্ষেত্রে কিন্তু হুসও ব্যবহার করা হয়ে থাকে, এই বিষয়টা মাথায় রাখবেন। তার মানে এখানে আমরা কি শিখলাম, যে ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে কি হু বা হচ্ছে কি ব্যক্তি বা পোষা প্রাণীর ক্ষেত্রে হু ব্যবহার করা হয়, এবং হচ্ছে কি হুইচ হচ্ছে কি প্রাণী বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং দ্যাটটা হচ্ছে কি প্রাণী, বিষয়বস্তু, ব্যক্তি সবার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এই দ্যাট যুক্ত ক্লোজ যেখানে থাকবে সেটাকে আমরা বলবো এসেনশিয়াল ক্লোজ বা হচ্ছে রেস্ট্রিক্টেড ক্লোজ, ঠিক আছে। এখন এই দ্যাট কিন্তু সবার ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে, কিন্তু এই ব্যবহারটাকে আমরা বলছি হচ্ছে কি ইনফর্মাল
ফর্মাল বা হচ্ছে কি একটু বেমানান, ঠিক আছে। এটার ফর্মাল হচ্ছে কি হুইজ ব্যবহার করাটাই বেশি যুক্তিযুক্ত, তবে দ্যাট ব্যবহার করা যায়, ঠিক আছে। এখন আবার হচ্ছে হুজ কিন্তু হচ্ছে প্রাণী বা বস্তুর ক্ষেত্রেও কিন্তু আবার হচ্ছে ব্যবহার করা যায়। যেরকম হুইজটা প্রাণী এবং বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা যায়, এরকম হুসোটা কিন্তু প্রাণী বা বস্তুর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায়। এই বিষয়টা কিন্তু ভালো করে মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে আমাদের আলোচনা মোটামুটি এ পর্যন্তই। তো আজকে আমরা কি শিখলাম একটু যদি রিভিউ করার চেষ্টা করি। আজকে কিন্তু আমরা শিখলাম হচ্ছে প্রোনাউন, যে প্রোনাউনের 9টা প্রকার। তাহলে প্রোনাউনের 9টা প্রকারের মধ্যে আজকে আমরা শিখলাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং শিখলাম হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। এর আগে কিন্তু আমরা শিখছিলাম প্রোনাউনের 9টা প্রকারের মধ্যে আগে কিন্তু আমরা শিখছিলাম হচ্ছে প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, প্রোনাউন, এরপর শিখছিলাম হচ্ছে কি পসেসিভ প্রোনাউন, এরপর কিন্তু শিখছিলাম আমরা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে 9টা প্রকারের মধ্যে আমাদের একটা প্রকার পার্সোনাল প্রোনাউন, 2 নম্বর পসেসিভ প্রোনাউন, 3 নম্বর রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং 4 নম্বরে এসে শিখলাম আজকে হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, 5 নম্বর হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা এর আগে কিন্তু হচ্ছে এই 3টা প্রোনাউন সম্পর্কে জেনেছি, এবং আজকে কিন্তু এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং হচ্ছে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানলাম, ঠিক আছে। তাহলে আমাদের প্রোনাউনের যে হচ্ছে কি 9টা প্রকার ছিল, 9টা প্রকার ছিল, এর মধ্যে কিন্তু 5টা প্রকার কিন্তু জানা হয়ে গেল, এবং আমরা পরবর্তীতে কিন্তু বাকি যে প্রকারগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। এবং আমি আরো একটা কথা বলে নেই, এখানে যে আমি হুইজ, এরপর হচ্ছে হু, এরপর হচ্ছে একটু আগে যে হচ্ছে কি দ্যাট দিয়ে যে হচ্ছে কি উদাহরণগুলো দেখালাম, সেগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। এই কথাটা বলতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তো এগুলো কিন্তু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কারণ সেগুলো হচ্ছে কি যেমন হচ্ছে আমি লিখেছিলাম না যে হচ্ছে আই নো দ্য বয় হু ইজ ক্রেজি, তাহলে এটা কিন্তু লিখেছিলাম। তাহলে এই যে হু দেখেন ব্যক্তির ক্ষেত্রে, দা বয়ের ক্ষেত্রে কিন্তু হু বসছে, এটা কিন্তু আমরা শিখলাম যে ব্যক্তির ক্ষেত্রে হু বসে, কিন্তু এই হুটা কি, এই হুটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, যেহেতু আমরা রিলেটিভ প্রোনাউনের ভিতরে ছিলাম। তো এই যে হু, হুইজ যেগুলো দেখাইলাম একটু আগে, সেগুলো কিন্তু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে হচ্ছে কি নোট করে রাখবেন এবং বাসায় বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি যেটা বললাম আজকে আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন জানা হয়ে গেল, এবং এর আগে কিন্তু আমরা 3টা প্রোনাউন সম্পর্কে জেনেছি 9 প্রকারের মধ্যে। তাহলে মোট আমাদের জানা হয়ে গেল 5 প্রকার। এখন প্রোনাউনের যে 9টা প্রকার আছে, আগামী লেকচারগুলোতে আমরা যে পরবর্তী 4 প্রকার আছে এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আপনাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা হচ্ছে সেটা হচ্ছে খুব ভালোভাবে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরও একটা কথা বলি যে হচ্ছে আমাদের এই ক্লাসটা কিন্তু বেসিক ইংলিশ গ্রামারের ক্লাসটা কিন্তু হচ্ছে ডে বাই ডে আলোচনা হচ্ছে। তো আপনারা কি করবেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী লেকচারটি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।